নমস্কার বন্ধুরা, আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। জানি অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, এর জন্য আমি ক্ষমা চাই আগেই। এবং আজকে আমি যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশে নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ওখানকার যে প্রধান উপদেষ্টা বাংলাদেশে সে ঘোষণা করেছে, এবং ভারতের উপর এর কী প্রভাব পড়বে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটা কীরকম সেটা নিয়ে আলোচনা করব আজকে। তো সেকেন্ড হচ্ছে ইলন মাস্ক আর ট্রাম্পের মধ্যে যে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। রিসেন্ট আমি দুটো টপিক পেলাম, তাই এই দুটো নিয়ে ডিসকাস করছি। ভবিষ্যতে আস্তে আস্তে আমরা কন্টিনিউয়াসলি আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব, আর আশা করব তোমরা ধৈর্য ধরবে। তো ফার্স্ট, ইলন মাস্ক আর ট্রাম্পের যে এখন সিচুয়েশান চলছে, যেমন শুরুর দিকে দুজনই খুব ভালো বন্ধু ছিল এবং একে অন্যকে সাহায্য করতো। ট্রাম্পকে ইলন মাস্ক ম্যাসিভ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট দিয়েছিল ইলেকশনে জেতার জন্য, আর ট্রাম্পও ইলন মাস্ককে অনেকভাবে ওর কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। ইভেন নিজে প্রমোট করেছিল, নিজে টেসলার সামনে দাঁড়িয়ে প্রমোট করেছিল যে এটা খুব সুন্দর গাড়ি, এটা তোমাদের কেনা উচিত, এরকমভাবে অ্যাডভার্টাইজ করেছিল। তো যাই হোক, আলটিমেটলি এদের বন্ধুত্বটা টিকলো না, কারণ আলটিমেটলি টাকা সবচেয়ে উপরে। যখনই কেউ, বিশেষ করে দুজনে যেহেতু বিলিয়নিয়ার, অনেক বড় কোম্পানি তারা নিজেরা হোল্ড করে এবং অনেক তারা টাকাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ট্রাম্প হোক বা ইলন মাস্ক হোক। এবার ট্রাম্পের ব্যাপারটা হচ্ছে ওর যে নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল ওর জনগণকে, সেটাকে তাকে পূরণ করতে হবে এবং নিজের কুর্সি ধরে রাখতে হবে। তো তার জন্য ও যা খুশি করা সেটাই করবে, এবং সে প্রমিস করেছিল যে ট্যাক্সে অনেক বড় ছুট দেবে তাদের জনগণকে, এবং সেটাই ট্রাম্প করার চেষ্টা করছে এই বিলের মাধ্যমে, যেটার নাম হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল। সবচেয়ে একটা বড় রকমের সুন্দর বিল, এটা হচ্ছে ট্রাম্পের বিলটার নাম। এবার ইলন মাস্কের কী প্রবলেম এই বিলের সঙ্গে, এবং এই বিলে ট্যাক্স কাট করছিল ট্রাম্প। এবার সবারই ইনকাম ট্যাক্স যদি কাট করে, ভারতে হোক বা যে কোনো দেশে ইনকাম ট্যাক্স যখন কাট করা হয় তখন জনগণ অবশ্যই খুশি হবে। এর ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট কীভাবে চলে, একটা ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স পায় গভর্নমেন্ট বিভিন্ন মানুষের থেকে, ইনকাম ট্যাক্স হোক অথবা কোম্পানি থেকে হোক, যেভাবে ট্যাক্স পায় সেই ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট চলে। বিভিন্ন স্কিম হোক বা কোনো রকম মিলিটারি সার্ভিস বা এডুকেশন সার্ভিস হোক, যেসব ধরনের বিষয় নিয়ে সরকার ইনভেস্ট করে সেগুলো মানুষের থেকে ট্যাক্স নিয়ে তারপর সেটা নিয়ে চলে। এবার গভর্নমেন্ট যদি ট্যাক্স নেওয়া বন্ধ করে, ট্যাক্স বন্ধ করা মানে একদম বন্ধ করতে পারবে না, এবং ট্যাক্স কাটও যদি দেয় তো ইনকামে অনেক বেশি একটা ঘাটতি দেখা যাবে। এবং ইনকামে যখন ঘাটতি দেখা যাবে তখন কি হবে, তখন কোথা না কোথা থেকে তো টাকা আনতেই হবে। এবার কোথা না কোথা টাকা কী করে আনবে, এবার ট্রাম্প ভেবে দেখেছে আমি ট্যাক্স কাট তো দেবো, এবার ইনকাম কোথা থেকে পাবো, ইনকাম পাবো হচ্ছে ট্রাম্প যে বিউটিফুল বিল এনেছে তার মধ্যে আমি ইনকাম পাচ্ছি হচ্ছে ও যেসব কোম্পানির সঙ্গে প্রত্যেকটা কান্ট্রি, যেগুলো কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে ডিল করবে, প্রত্যেকটা কান্ট্রিকে ট্যারিফ লাগাবে। যেমন ট্যারিফ লাগিয়েছিল ফেব্রুয়ারির দিকে এসে ট্রাম্প, যখন প্রত্যেকটা কান্ট্রিকে মিনিমাম 10% ট্যারিফ, ওর থেকে বেশি আমাদের ভারতে যেমন 25-26% অবধি ট্যারিফ লাগিয়েছিল। তো এরকম ট্যারিফ লাগিয়ে আলটিমেটলি তারা কী করবে, যখন ট্যারিফ লাগবে তখন তারা একটা ডিল করবে, এবং ডিল যখন করবে তখন আমেরিকা চেষ্টা করবে যে একটা ভালো রকমের ডিল যেটাতে আমেরিকার প্রফিট হয়। তো এরকম প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে ডিল করে ট্রাম্প ভেবেছিল ইনকাম বাড়াবে, নিজের গভর্নমেন্টের ইনকাম বাড়াবে। তারপরে কী হচ্ছে, আরও কী স্টেপস নিয়েছিল, যে রেমিটেন্স যারা পাঠাচ্ছে, যেমন ইন্ডিয়ান্স তোমাদের হচ্ছে আমেরিকাতে গিয়ে অনেক ইনকাম করে তারা কী করে, রেমিটেন্স ভারতে পাঠায়। যখন ভারতে পাঠাবে তখন সেই রেমিটেন্সে 5% ট্যাক্স লাগাবে। তো এগুলো হচ্ছে ট্রাম্পসের আইডিয়া, যে কীভাবে ট্রাম্পস কীভাবে তোর ইনকামটাকে বাড়াবে, ঠিক আছে। তারপরে কি দেখলো ট্রাম্প, যে আমেরিকান গভর্নমেন্ট অনেকগুলো স্কিম লাগিয়েছে, যেমন ইভি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের স্কিম লাগিয়েছে, যেগুলো সাবসিডি দেওয়া আছে, যেমন ইলেকট্রিক ভেহিকলের সাবসিডি দেওয়া আছে। তো এবার ট্রাম্প দেখলো যে ইলেকট্রিক ভেহিকলে অনেক সাবসিডি দেওয়া আছে, মানে প্রিভিয়াস যতগুলো গভর্নমেন্ট ছিল তারা ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং
এগুলো নিয়ে অনেক বেশি তৎপর ছিল এবং তারা ভেবেছিল যে তারা গভর্নমেন্ট থেকে তখন তাদেরকে সাবসিডি দেওয়া হতো ইভি কোম্পানিগুলোকে এবং মানুষকে এনকারেজ করা হতো যে তারা যাতে ইভি বেশি মানে কেনে, তো ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি কেনে। তো এবার সেই হিসেবে ট্রাম্প যখন গভর্নমেন্ট সাবসিডি দিত আমেরিকান গভর্নমেন্ট, তখন টেসলার বেনিফিট হতো, কারণ মানুষ বেশি টেসলা কিনতো। তো এর ফলে টেসলা অনেক মানে বিজনেসে অনেক গ্রোথ হতো। এবার ট্রাম্প যখন দেখলো, ট্রাম্পের শুরু থেকে একটা মাইন্ডসেট ছিল যে আমি ক্লাইমেট চেঞ্জ কিছুই না, মানে যেসব ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কোনো কিছু এর প্রভাব পড়ে না। তো এইসব হচ্ছে ট্রাম্পের আইডিয়া, এবং এর ফলে ট্রাম্পের যে মানসিকতা, সেই মানসিকতা থেকে ট্রাম্প কী বললো যে ইভির উপর যে গভর্নমেন্ট ছাড় দিচ্ছে সেটা ভ্যালুলেস, এটাতে কোনো লাভ হচ্ছে না। তো ইভির যে সাবসিডি দেওয়াটা সেটা ট্রাম্প বন্ধ করে দিল। এবার এখানে এসে ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের যে কথিত যে ব্যাটেল, মানে যুদ্ধ, যে আনবন যেটা আমরা বলতে পারি বাংলা ভাষায়, তো সেই আনবন শুরু হলো। কারণ দেখো, যখনই তুমি ট্যাক্স কাট ছেড়ে দিচ্ছ, মানুষকে এনকারেজ করা বন্ধ করে দিচ্ছ, তখন মানুষ কী করবে? তারা তখন ইভি কিনবে না, ইলেকট্রিক ভেহিকেল কিনবে না। এবার ইলেকট্রিক ভেহিকেল মানুষ, তুমি যখন একটা ধরো ইভি কিনতে গেলে ধরো 20 লাখ টাকা লাগে, ওখানে 5 লাখ গভর্নমেন্ট ছাড় দিল ধরো এনকারেজ করার জন্য, মানুষকে কিনতে এনকারেজ করার জন্য 15 লাখ তখন দাম হয়ে গেল। এবার যখন গভর্নমেন্ট বলবে যে আমি 5 লাখ টাকাতে দেবো না, তখন মানুষ কী করবে? ওর থেকে ইভির থেকে সস্তায় পেয়ে যাবো ডিজেল গাড়ি, হ্যাঁ ডিজেল গাড়ি, পেট্রোল গাড়ি যেটি হোক সেটা আমরা পেয়ে যাবো, তাহলে ইভি আমরা কিনবো কেন? কারণ আমাদের লাভ হচ্ছে না। 20 লাখ টাকা দিয়ে কে ইভি কিনবে? তো এই দিক থেকে যখন জনগণ দেখবে যে ট্যাক্স কাট দিচ্ছে না আর গভর্নমেন্ট, তখন মানে ছাড় দিচ্ছে না ইভিতে, তখন মানুষ ট্যাক্স মানে ইভি কিনবে না। তো এর ফলে কী হবে? টেসলার বিক্রি কমে যাবে, ইলন মাস্কের লস হবে। তো যখনই ট্রাম্প এইসব বলা শুরু করেছে যে এই বিউটিফুল বিল এনেছে এবং ইলেকট্রিক বিলে ছাড়টা দেওয়া বন্ধ করেছে, তখনই ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের যেই বনিবনাটা সেটা শুরু হয়ে গেল। এবং মানে এতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে ওরা পার্সোনালি অ্যাটাক করা শুরু করেছে দুজনে, ওপেন এক্সে আর ট্রুথ সোশ্যালে, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল আর ইলন মাস্কের এক্স, দুটোর মধ্যে এরকম টুইট করা শুরু করেছে যে মানে ইলন মাস্ক বলছে যে আমি যদি না থাকতাম তার ট্রাম্প জিততেই পারতো না ইলেকশন, এই ধরনের। তারপরে ট্রাম্প বলছে যে আমি ইলন মাস্কের যেগুলো ইলন মাস্ক এবং ইভি কোম্পানিগুলো যতগুলো কর আছে সেগুলো আগের গভর্নমেন্ট কেন ছাড়িনি, আমি হলে অনেক আগেই ছাড়িয়ে দিতাম, এইসব ট্যাক্স ছাড়গুলো কোনো ভ্যালু নেই। তো এইসব ধরনের অ্যাটাক করা হচ্ছে। এবং টুইটারের মধ্যে অনেক রকমের, টুইটার মানে এখন যেটা এক্স আছে ওটার মধ্যে ইলন মাস্ক অনেক পার্সোনাল অ্যাটাক করা শুরু করেছে। এরপরে ইলন মাস্ক কী বলছে? টাইম টু ড্রপ এ রিয়েল বিগ বম। মানে একটা সময় অবধি তো ইলন মাস্ক আর ট্রাম্প নিজেদেরকে রিপ্লাই দিচ্ছিল একে অন্যকে। লাস্টে যখন ইলন মাস্ক একটা বড় রকমের অ্যালিগেশন লাগালো যে এপস্টিন ফাইল যে কেসটা আছে সেটার মধ্যে ইলন মাস্ক ট্রাম্প পর্যন্ত ইনভলভ ছিল। তো এপস্টিন ফাইলস তোমরা যারা জানো না, সেটা হচ্ছে এপস্টিন হচ্ছে একজন মানুষ যে হচ্ছে বড় বড় যেসব ব্যক্তিত্ব আছে বিজনেসম্যান থেকে যারা বড় লোক আর কি, বড় ব্যক্তিত্ব, তাদের যে সেক্স র্যাকেট সেটাকে সামলাতো। মানে ও বিভিন্ন ধরনের মেয়েটে সাপ্লাই দিত, এইসব কিছু একটা ব্যাপার আছে। তো পার্টি সাপ্লাই দিত। তো অ্যালিগেশন আছে যে এপস্টিন তোমার নাবালিক ইউজ করতো এইসব পার্টির জন্য। তো নাবালিক ইউজ করা অনেক বড় অ্যালিগেশন, এবং এটা এত বড় অ্যালিগেশন যে ডোনাল্ড ট্রাম্পের মানে যে রাষ্ট্রপতিত্ব সেটাও চলে যেতে পারে। তো এটা অনেক বড় কেস। এবং তো যখন এত বড় অ্যালিগেশন পর্যন্ত, আপনারা বুঝতে পারছেন তো যে কত বড় অ্যালিগেশন এটা। তো এত বড় অ্যালিগেশন, পার্সোনাল অ্যালিগেশন পর্যন্ত লাগানো হচ্ছে যে এপস্টিন যে কেসটা আছে সেটাতে, এবং ডোনাল্ড ট্রাম্পও জড়িত, এর জন্য এপস্টিন ফাইলটাকে পাবলিশ করা হচ্ছে না। তো এরকম অ্যালিগেশন লাগানো হচ্ছে। তো এই যে অ্যালিগেশন লাগানো, এরপরে কিন্তু ট্রাম্প কথা বলা বন্ধ করে দিয়েছে, মানে এরপরে কোনো রিপ্লাই দিচ্ছে না আর। তো কেসটা অনেক দূর এগিয়েছে, এর থেকে পিছিয়ে আসা আমার মনে হয় না সম্ভব হবে। তো এটাকে দেখা যাক ফার্দার কত ডেভেলপমেন্ট হয়। তো নেক্সট বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন। তো বাংলাদেশের নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে মোহাম্মদ ইউনূস গতকাল ঘোষণা করেছেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে
এই যে প্রথম এত লেট করা হচ্ছে, আরও বলতে পারেন আপনারা 10 মাস সময় নেওয়া হচ্ছে, এর পিছনে কী কারণ থাকতে পারে সেটা আমরা দেখব। দেখুন, আমি যখনই এই জিনিসটাকে দেখি যে এত সময় আরও বেশি নেওয়া হচ্ছে, এর পিছনে অনেক কিছু কারণ আছে আমি যেটা দেখতে পাচ্ছি। ওর মধ্যে প্রধান কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এনসিপিকে সময় দেওয়া। ওখানকার রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ এইসব নিয়ে আলোচনা করছেন এই বিষয়টাকে নিয়ে, কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে মূল কারণ যে এনসিপিকে সময় দেওয়া। কারণ দেখুন, এখন যে এনসিপির পরিস্থিতি, যেহেতু নতুন দল এবং এখনও মানুষের কাছে যে প্রাধান্যতা সেটা এখনও জনপ্রিয়তা হয়ে ওঠেনি, তাই মোহাম্মদ ইউনূস চাচ্ছেন যে এনসিপি যাতে একটু সময় পায় নিজেদের প্রচার বাড়ানোর জন্য এবং ইলেকশনে যাতে জিততে পারে, সেটা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেটা চেষ্টা করছেন। কারণ দেখুন, এনসিপি ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, ওখানকার সাধারণ মানুষও বুঝে গেছে যে এনসিপি ডিরেক্টলি প্রধান উপদেষ্টার সহানুভূতি এবং সহযোগিতা রয়েছে এনসিপির পিছনে। তো অবশ্যই এটার পিছনে, এত ইলেকশন পিছিয়ে যাওয়ার পিছনে একটা কারণ আমি এনসিপিকে সময় দেওয়া দেখতে পাচ্ছি। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে ইলেকশনটাকে যেহেতু এপ্রিলে বলেছে, এপ্রিলে ওখানকার যে পরিস্থিতি, এপ্রিল মাস এমন একটা সময়ে যখন সবে রমজান ঈদ এইসব শেষ হবে এবং পরীক্ষা সেই সময় চলবে, তো এপ্রিল মাসে নির্বাচন করা এবং নির্বাচনের প্রচার করা দুটোই খুবই কঠিন ব্যাপার। এবং ব্যাপারটা হচ্ছে এই সময় কেন মোহাম্মদ ইউনূস ঠিক করেছে সেটা খুবই অস্পষ্ট, এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু একটা লক্ষণ এটা দেখাই যাচ্ছে যে আগামী বছর এপ্রিল নিয়ে যাওয়া মানে তখন এমন একটা পরিস্থিতি বা আবহাওয়াজনিত পরিস্থিতি অথবা সোশ্যাল পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এমন একটা তৈরি হবে যে আগামী 2026-এর ডিসেম্বর পর্যন্ত ইলেকশন গড়িয়ে যেতে পারে। তো মোহাম্মদ ইউনূস আরও যতটা সম্ভব বেশি সময় নিজের চেয়ার ধরে রাখার জন্য চেষ্টা করবেন। এটি আমি এই ইলেকশন এপ্রিলে ঘোষণার পিছনে আরেকটা কারণ হিসেবে দেখতে পাচ্ছি। থার্ড যে কারণটা সেটা হচ্ছে বিএনপিকে ক্ষমতায় না আসতে দেওয়া। এটা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এনসিপি যে প্রথম যেটা তৈরি হয়েছে সেটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। কারণ দেখুন, বিএনপি, জামাত, ওখানকার কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের এগুলো প্রত্যেকটা পার্টি অনেক পুরনো, কিন্তু এনসিপি তুলনামূলক খুবই নতুন পার্টি এবং এদের জনপ্রিয়তা অতটা নয় যতটা সবাই ভাবছে। হ্যাঁ, অনলাইনে অনেক কিছু আপনারা বলতে পারেন, কিন্তু আসল যে পরিস্থিতি, গ্রামে গ্রামে যে পরিস্থিতি মানুষ, সেটা কিন্তু এনসিপির অতটা পপুলারিটি নেই, সেটা বোঝা যাচ্ছে। তো বিএনপিকে ক্ষমতায় যদি আসতে দেওয়া হয় তাহলে এনসিপি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তো আর মোহাম্মদ ইউনূস কখনোই চাইবেন না বিএনপি, এখন যা পরিস্থিতি বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটা বনিবনার মতো পরিস্থিতি চলছে, তো কারণ বলাই যেতে পারে যে বিএনপির প্রতি খুব একটা যে সহানুভূতি মোহাম্মদ ইউনূসের আছে সেটা কিন্তু নয়। তো লাস্ট কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যতটা সম্ভব লুট করে নেওয়া। বাংলাদেশের যে শেষ গভর্নমেন্টের তরফ থেকে হোক এবং অফিসিয়ালি আনঅফিসিয়ালি হোক, যতটা সম্ভব কারাপশন করে সেটাকে ভালো মতো ইউজ করা। ওখানকার উপদেষ্টা থেকে শুরু করে পিএস থেকে শুরু করে সবাই যেভাবে ওখানে কারাপশন করছে, সাধারণ মানুষও সেটা দেখতে পাচ্ছে এবং বিভিন্ন রিপোর্টও পাওয়া যাচ্ছে। তো এই পরিস্থিতি যতটা সম্ভব বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এবং লুট করতে পারা, এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। তো এই সব কারণ আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের এপ্রিল পর্যন্ত ইলেকশনটাকে গড়িয়ে নিয়ে যাওয়া যায়। কারণ দেখুন, বাকি যেসব 3টা দল বাদে বাকি যতগুলো দল আছে, মোটামুটি 23-24টা দল আছে যতগুলো বিরোধী দল, ওরা কিন্তু সবাই ডিসেম্বর অথবা কেউ কেউ বলছে ফেব্রুয়ারির মধ্যে করিয়ে নেওয়া হোক, কারণ ওর পরে নিয়ে যাওয়াটা খুব একটা সুবিধাজনক নয়, সামাজিক কারণে হোক অথবা পরিবেশজনিত কারণে হোক। সো এই যে এতগুলি দলকে উপেক্ষা করে এত পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও 4 মাস পিছিয়ে নিয়ে যাওয়া কোনো কারণ দেখতে পাচ্ছি না, বাকি খুব একটা ভালো কারণ তো দেখতে পাচ্ছি না আমরা। তো এবার ব্যাপারটা হচ্ছে ভারতের উপর এর কী প্রভাব পড়বে। ভারতের উপর এর প্রভাব পড়বে বিভিন্নভাবে। দেখুন, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের নির্বাচিত গভর্নমেন্ট আসছে ততক্ষণ ভারত সরকার কখনোই সুষ্ঠুভাবে তাদের সঙ্গে আলোচনা করতে পারবে না। কারণ দেখুন, এরা যে এখন যে নির্বাচন করার জন্য যে উপদেষ্টা মণ্ডলী এখন মোহাম্মদ ইউনূসের আন্ডারে আছে, সেটা কিন্তু অনির্বাচিত গভর্নমেন্ট এবং এদের স্থায়িত্ব অনলি 1 বছর বা 1.5 বছর যথেষ্ট, এর বেশি যাবে না আপাতত
সিচুয়েশন অনুযায়ী, আর বেশি যাওয়ার কথা নয়, গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপাতত যাওয়ার কথা নয়। তো এখন পরিস্থিতি এটাই যে মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টে যদি কোনো চুক্তি করে ভারত, কোনো যদি সহানুভূতি মানে কোনো সম্বন্ধে আসে এবং কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, তাহলে সেটা কিন্তু খুব টেকসই হবে বলে মনে হয় না। কারণ যখনই নির্বাচিত গভর্নমেন্ট আসবে তখন ভারত সরকার বুঝতে হবে যে আচ্ছা এই গভর্নমেন্টটা আগামী 5 বছর থাকবে, সে এনসিপি আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, হোয়াট এভার পার্টি, তো আগামী 5 বছর থাকবে। তাহলে এই গভর্নমেন্টের সঙ্গে ভারত সরকার একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে এই গভর্নমেন্টের সঙ্গে এইভাবে চলতে হবে, একটা আলোচনায় বসতে পারে, আলোচনা শুরু করতে পারে। কারো বাড়ি অনেক পরিস্থিতি তৈরি হচ্ছে, খারাপ পরিস্থিতি, বর্ডারে অনেক ইস্যু আছে, পুশ ইন পুশ আউটের অনেক ইস্যু আছে, অনেক বাংলাদেশি ইল্লিগালি ভারতে এসে বসে আছে, যতগুলো ইমিগ্রেন্ট ইস্যু, বর্ডার ইস্যু থেকে শুরু করে বিজনেস ইস্যু, বাণিজ্যিক যেসব ইস্যু, প্রত্যেকটা ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশে অনেক কিছু এখন পরিস্থিতি খুব অনেক তলানিতে এসে থেকেছে এবং একটা আলোচনা, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসতে হবে। তো সেটা যতক্ষণ পর্যন্ত নির্বাচিত গভর্নমেন্ট আসছে ততক্ষণ সম্ভব নয়। আর আরেকটা কারণ হচ্ছে বর্তমান যে বাংলাদেশের গভর্নমেন্ট আছে, ওদের যে উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত মোহাম্মদ ইউনূস পর্যন্ত যেভাবে নর্থ ইস্ট স্টেট 7 সিস্টার্স নিয়ে এবং চিকেন নেক নিয়ে ওদের উপদেষ্টারা যেভাবে বক্তব্য দিচ্ছেন, সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর। দেখুন, ভারত অনেক বড় একটা কান্ট্রি, বাংলাদেশের 90% বর্ডার ভারতের সঙ্গে যুক্ত। ভারত পৃথিবীর 4র্থতম মহাশক্তি, অর্থনৈতিক দিক থেকেও সামরিক দিক থেকেও। তো ভারতকে উপেক্ষা করা, ভারতকে রাগানোর চেষ্টা করা বাংলাদেশের জন্য কখনোই ভালো হবে না, সেটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে। আর ভারতও কখনো চায় না এরকম অ্যাগ্রেশন দেখাতে, চাইলে অনেক কিছু করতে পারতো, কিন্তু ভারতকে কখনো করে না। কারণ যখনই একটা কাছের দেশ এরকম পরিস্থিতি তৈরি যাবে, তখন একটা পরিস্থিতি তৈরি হয়, খারাপ পরিস্থিতি তৈরি হয়, যেটা ভারতের জন্য ভালো নয়, সে বিজনেস দিক থেকে হোক, সামরিক দিক থেকেও ভালো নয়। তো ভারত কখনোই চাইবে না এরকম একটা পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে তৈরি হোক। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট যেভাবে ওদের বক্তব্যর মাধ্যমে, যেভাবে ওদের অ্যাকশনের মাধ্যমে একটা খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তো বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাওয়ার এই গভর্নমেন্টের কাছ থেকে, এবং নতুন একটা নির্বাচিত গভর্নমেন্ট তৈরি হোক, যে কোনো গভর্নমেন্ট, যে কোনো পার্টির তৈরি হোক, কিন্তু তৈরি হোক যাতে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারে, যাতে ভারত সরকার তাদের সঙ্গে একটা আলোচনায় বসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এই দুটো টপিকই আলোচনা করলাম। নমস্কার, ভালো থাকবেন।